হ্যালো বন্ধুরা, আমার নাম তানহা ইসলাম তিথি। আমি বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদেরকে এমন একটি গল্প বলব যেখানে একটা সুন্দরী মেয়েকে পুলিশ এক মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয় এবং মেয়েটিকে পুলিশ ধরে নিয়ে যায়। থানায় নিয়ে মেয়েটিকে অনেক জিজ্ঞাসাবাদ করে মেয়েটি খুব সুন্দরী এবং সুদর্শনা ছিল। মেয়েটি বারবার বলল, স্যার আমি কোনো অপরাধ করিনি, প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন, আমি নির্দোষ। তারপরেও পুলিশ মেয়েটির কথা বিশ্বাস করে নাই। এক পর্যায়ে পুলিশ মেয়েটিকে বলল, এই মেয়ে তোমাকে ছেড়ে দিতে পারি, তবে একটি শর্ত আছে। তখন মেয়েটি বলল, কি শর্ত স্যার? তখন পুলিশ বলল, তুমি যদি একটি কাজ করতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেব। তারপর পুলিশ মেয়েটিকে এমন এক কাজের কথা বলল যা শুনে মেয়েটির চোখ কপালে উঠে গেল। কারণ পুলিশ মেয়েটিকে বন্ধুরা বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবে, নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চল বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। বন্ধুরা, তানিফা ইসলাম জুই সে বাংলাদেশের একটি মধ্যবিত্ত পরিবারের একমাত্র মেয়ে, যার কাঁধে পুরো পরিবারের দায়িত্ব। তার বাবা মা বৃদ্ধ, অসুস্থ, আর তানিফাই তাদের একমাত্র আয়ের উৎস। ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে সে সংসার চালা। প্রতিদিন সকালে সে বাসা থেকে বের হয়, ভিড়ের মধ্য দিয়ে কারখানায় যায়, আর রাতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে। তার জীবন সাধারণ কিন্তু সংগ্রামে ভরা, তবুও তার মুখে সবসময় হালকা হাসি থাকে, যেন জীবনের কঠিন পথেও সে হাসাহারানি। তানিফার বাড়ি ঢাকার একটি সাধারণ পাড়ায়, যেখানে সকাল হলেই রিকশার টুংটাং শব্দ আর পথচারীদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে। তার ছোট্ট ঘরে একটি পুরনো খাট, একটি টেবিল আর কিছু পুরনো আসবাব ছাড়া আর কিছু নেই। তবু সে সব কিছু গুছিয়ে রাখে। প্রতি সন্ধ্যায় বাড়ি ফিরে সে তার মায়ের জন্য ওষুধ কিনে আনে, আর তার বাবার জন্য একটু খাবারের ব্যবস্থা করে। এভাবেই চলছিল তানিফার জীবন। একদিন সন্ধ্যায় কাজ শেষে তানিফা বাসার পথে হাঁটছে। রাস্তার পাশে একটি অন্ধকার গলির মুখে তার চোখ পড়ে একটি চকচকে জিনিসের উপর। কৌতূহলী হয়ে সে কাছে যায়, দেখে একটি দামি মোবাইল ফোন মাটিতে পড়ে আছে। ফোনটি দেখতে এতটাই নতুন যে মনে হচ্ছে কেউ সবে ফেলে গেছে। তানিফার মনের মধ্যে দ্বিধা বেজাগে, সে কখনো এত দামি জিনিস হাতে নেয়নি। কিন্তু কৌতূহল আর প্রয়োজনের তাড়নায় সে ফোনটি কুড়িয়ে নেয়া। বাড়ি ফিরে তানিফা ফোনটি হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে ফোনটি চালু করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো সিম নেই। তার মনে প্রশ্ন জাগে, এটা কার ফোন? কেন এটা রাস্তায় পড়েছিল? সে ঠিক করে ফোনটি থানা জমা দেবে, কিন্তু তারপরই তার মনে একটি চিন্তা আসে। তার পুরনো ফোনটি অনেকদিন ধরে নষ্ট, আর নতুন ফোন কেনার টাকা তার নেই। একটু দ্বিধার পর সে ঠিক করে ফোনটি নিজের কাছে রাখবে। তানিফা তার পুরনো সিমটি ফোনটিতে ঢুকিয়ে চালু করে। ফোনটি দারুণভাবে কাজ করে, আর তানিফার মনে একটি অদ্ভুত আনন্দ জাগে। সেভাবে হয়তো এই ফোনটার জীবনে একটু স্বস্তি আনবে। পরের কয়েকদিন তানিফার জীবন স্বাভাবিকভাবে চলে। সে ফোনটি ব্যবহার করে তার বন্ধু সবিতার সঙ্গে কথা বলে। সবিতা তানিফার কাছের বন্ধু, যে গার্মেন্টস তার সঙ্গে কাজ করে। ফোনটি দেখে সবিতা অবাক হয়। সে তানিফাকে বলে, এত দামি ফোন তুই পেলি কোথায়? এটা তো কোনো সাধারণ মানুষের ফোন মনে হচ্ছে না। তানিফা হেসে বলে, রাস্তায় পেয়েছি, হয়তো কারো ভুলে পড়ে গেছে। সবিতা তাকে সাবধান করে, কিন্তু তানিফা তার কথা হালকাভাবে নিয়ে। তানিফার জীবন ফোনটি পাওয়ার পর থেকে স্বাভাবিকভাবে চলছিল। প্রতিদিন সকালে সে গার্মেন্টসে যায়, কাজ করে, আর রাতে বাড়ি ফিরে তার বাবা মাকে সময় দেয়া। নতুন ফোনটি তার জীবনে একটু আনন্দ যোগ করেছে। সে তার বন্ধু সবিতার সঙ্গে মাঝে মধ্যে ছবি তোলে, হাসি ঠাট্টা করে, কিন্তু তার মনের কোনো একটা অস্থিরতা কাজ করছে। ফোনটির মালিককে এই প্রশ্নটা তাকে মাঝে মধ্যে ভাবায়, তবু সে চিন্তাটাকে দূরে সরিয়ে রাখে। এক সন্ধ্যায় তানিফা বাসার কাছাকাছি এসে দেখে রাস্তায় কয়েকজন লোক জটলা করছে। তারা ফিসফিস করে কি যেন আলোচনা করছে। তানিফা কাছে গেলে তাদের কথা থেমে যায়। একজন প্রতিবেশী রহিম চাচা তাকে দেখে বলেন, তানিফা তুই সাবধানে থাকিস, আজকাল পাড়ায় অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। কয়েকদিন আগে একটা রহস্যময় দুর্ঘটনা নাকি এই এলাকায় হয়েছে। তানিফার বুকটা কেঁপে ওঠে, কিন্তু সে হাসার চেষ্টা করে বলে, চাচা আমি তো কারো সঙ্গে ঝামেলা করি না, আমার কি হবে? রাতে বাড়ি ফিরে তানিফা ফোনটি হাতে নিয়ে বসে। হঠাৎ ফোনটিতে একটি মেসেজ আসে, কোনো নাম্বার নেই, শুধু একটি বাক্য, ফোনটা ফেরত দাও। তানিফার হাত কেঁপে ওঠে। সে ভয়ে ভয়ে মেসেজটি আবার পড়ে। কি পাঠিয়েছে এটা? তার মনে হাজারো প্রশ্ন জাগে। সে তাড়াতাড়ি সবিতাকে ফোন করে। সবিতা শুনে বলে, তানিফার, আমি তো বলেছিলাম ফোনটা রাখিস না, এখনই থানা জমা দে। কিন্তু তানিফার দ্বিধায় পড়ে, সেভাবে এটা হয়তো কেবল একটা ভূত।
পরের দিন সকালে তানিফা কাজে যাওয়ার পথে লক্ষ্য করে একজন লোক তাকে দূর থেকে দেখছে। লোকটির মুখে মাস্ক আর চোখে একটা অদ্ভুত দৃষ্টি। তানিফা দ্রুত পা চালা, কিন্তু তার বুকের ধুকপুকানি থামে না। সেই কারখানায় পৌঁছে সবিতাকে ঘটনাটি বলে সবিতা তাকে আবার সতর্ক করে, তানিফা, এটা সাধারণ কিছু মনে হচ্ছে না, তুই ফোনটা থানায় দিয়ে দে। তানিফা এবার মনে মনে ঠিক করে সন্ধ্যায় থানায় যাবে। কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই তানিফার ফোন একটি কল আসে। ফোনের উপাস থেকে একটি কঠোর কণ্ঠ বলে, ফোনের উপাস থেকে একটি ভারী কণ্ঠ বলে, তানিভা, আমি শাহিন বলছি, আপনার সাথে আমাদের কিছু কথা ছিল, যত দ্রুত সম্ভব থানায় চলে আসুন, বিষয়টা জরুরি। ফোন কেটে যায়। তানিফার হাত পা ঠান্ডা হয়ে যায়। সে বুঝতে পারে না তার মতো একজন সাধারণ মেয়েকে পুলিশ কেন ডাকছে। তানিফা থানায় পৌঁছে দেখে এসআই শাহিন তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। শাহিনের চেহারায় একটা অহংকারী ভাব, যেন তিনি সব কিছু নিয়ন্ত্রণে আছেন। তিনি তানিফাকে একটি ছোট ঘরে নিয়ে যান। ঘরটির আলম্লান আর দেওয়ালে আর্দ্রতার দাগ। শাহিন বলেন, তোমার কাছে একটা ফোন আছে তাই না, সেটা কোথায় পেয়েছ? তানিভা সত্যি কথা বলে, স্যার, আমি রাস্তায় পেয়েছি, আমি কিছু করিনি। শাহিন হাসেন, কিন্তু তার হাসিতে কোনো উষ্ণতা নেই। শাহিন তানিফাকে বলেন, তুমি যে ফোনটা পেয়েছ সেটা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির, তিনি এখন আর বেঁচে নেই, আর তুমি এখন এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছ। তানিভার মাথা ঘুরে ওঠে। সে বলে, স্যার, আমি নির্দোষ, আমি শুধু ফোনটা পেয়েছি। কিন্তু শাহিন তার কথায় কান দেন না। তিনি তানিফাকে বলেন, তুমি এখন থেকে আমাদের তদন্তের অংশ, আর কোনো ভুল করলে তোমার জন্য ভালো হবে না। তানিফার চোখে ভয়ে জমে যায়, কিন্তু তার কিছু বলার সাহস হয় না। থানা থেকে বেরিয়ে তানিফা সবিতাকে ফোন করে সে কাঁদে বলে, সবিতা, আমি কি করব, আমি তো কিছু করিনি, তবু পুলিশ আমাকে সন্দেহ করছে। সবিতা তাকে সান্ত্বনা করার চেষ্টা করে, কিন্তু তারও নিজেরও ভয় হচ্ছে। সে বলে, তানিফা, তুই একজন ভালো উকিলের সঙ্গে কথা বল, এটার সাধারণ ব্যাপার মনে হচ্ছে না। থানা থেকে ফিরে তানিফার মনের মধ্যে একটা অজানা ভয় গেঁথে যায়। রাতে বিছানায় শুয়ে সে বারবার শাহিনের কঠোর কণ্ঠ আর তার তীক্ষ্ণ দৃষ্টির কথা ভাবে। ফোনটা এখন তার কাছে যেন একটা অভিশাপ। সে ঠিক করে পরের দিন সকালেই ফোনটা থানা জমা দিয়ে আসবে। কিন্তু তার মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খায়। এই ফোনের সঙ্গে কি এমন রহস্য জড়িত যে পুলিশ তাকে এভাবে ডেকে নিয়েছে? সকালে তানিফা কারখানায় যাওয়ার আগে তার বন্ধু সবিতার সঙ্গে দেখা করে। সবিতা তাকে একজন স্থানীয় উকিলের কথা বলে, যিনি নাকি নির্দোষ মানুষদের সাহায্য করেন। তানিফা উকিলের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়া, কিন্তু তার আগে সে ফোনটা থানা জমা দেওয়ার জন্য ব্যাগে নিয়ে নেয়। সবিতা তাকে সঙ্গে যেতে চায়, কিন্তু তানিফা বলে, তুই বরং কারখানায় যা, আমি একাই পারব। সবিতার চোখে উদ্বেগ, কিন্তু সে আর কিছু বলে না। তানিফা থানার দিকে হাঁটতে থাকে। রাস্তায় তার মনে হতে থাকে কেউ যেন তাকে অনুসরণ করছে। সে পিছন ফিরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তার হৃৎপিণ্ডের ধুকপুকানি বাড়তে থাকে। থানায় পৌঁছে সে দেখে শাহিন সেখানে নেই। তার বদলে একজন নতুন অফিসার, ওসি জুলফিকার, তার সঙ্গে দেখা করেন। জুলফিকারের চেহারা একটা শান্ত ভাব, কিন্তু তার চোখে এমন কিছু আছে যা তানিফাকে অস্বস্তিতে ফেলে। জুলফিকার তানিফাকে বসতে বলেন এবং জিজ্ঞাসা করেন, তুমি কেন এসেছ? তানিফা ফোনটা বের করে বলে, স্যার, আমি এটা রাস্তায় পেয়েছিলাম, আমি জানি না এটা কার, তাই জমা দিতে এসেছি। জুলফিকার ফোনটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখেন, তারপর ধীরকণ্ঠে বলেন, এই ফোনের সঙ্গে একটা বড় ঘটনা জড়িত, তুমি এটা ব্যবহার করেছ তাই না? তানিফা মাথা নেড়ে বলে, হ্যাঁ স্যার, কিন্তু আমি কিছু করিনি। জুলফিকার একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, তানিফা, তুমি এখন একটা জটিল পরিস্থিতির মধ্যে আছো। এই ফোনটা একজন বিশিষ্ট ব্যবসায়ীর ছিল, যিনি গত মাসে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছেন। এই ফোনটি তার মৃত্যুর তদন্তের একটা গুরুত্বপূর্ণ প্রমাণ। তানিফার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বলে, স্যার, আমি শুধু ফোনটা পেয়েছি, আমি কিছু জানি না। জুলফিকার কেফে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তার কথায় একটা রহস্যময় ভাব থেকে যায়। এই সময় শাহিন ঘরে ঢোকেন, তার মুখে একটা ক্রূর হাসি। তিনি বলেন, ওসি সাহেব, এই মেয়েটিকে আমি আগেই বলেছিলাম, এটা এত সহজে ছাড়া যাবে না। তানিফার দিকে তাকিয়ে তিনি বলেন, তোমাকে এখন আমাদের সঙ্গে থাকতে হবে, তুমি এই তদন্তের একটা অংশ। তানিফা কাঁপতে কাঁপতে বলে, আমি নির্দোষ স্যার, আমাকে ছেড়ে দিন। কিন্তু শাহিন তার কথা উপেক্ষা করে তাকে হাজতে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। হাজতের অন্ধকার ঘরে তানিফা একা বসে থাকে। ঘরের দেওয়ালে ঠান্ডা আর্দ্রতা আর ম্লান আলো তার ভয়কে আরও বাড়িয়ে দেয়। সে তার বাবা মাকে ভাবে, যারা তার উপর নির্ভরশীল। তার চোখে পানি চলে আসে, সে বুঝতে পারে না
একটি নিরীহ সিদ্ধান্ত কিভাবে তার জীবনকে এভাবে উল্টে দিল। হাঁচতে বসে তানিফার সবিতাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোন পুলিশ নিয়ে নিয়েছে। সে নিজেকে অসহায় মনে করে। এই সময় একজন কনস্টেবল তাকে পানি দিতে আসে। কনস্টেবল এর নাম রমিজ, একজন সরি মানুষ। সে তানিফাকে বলে, ভয় পেও না মা, সত্যি যদি তোমার পক্ষে থাকে তাহলে তুমি বের হবেই। তার কথায় তানিফার মনে একটু আশা জাগে, কিন্তু সেই আশা দীর্ঘস্থায়ী হয় না। হাজতের ঠান্ডা মেঝেতে বসে তানিফার চোখে ঘুম আসে না। তার মনের মধ্যে শুধু একটাই চিন্তা, সে কিভাবে এই পরিস্থিতি থেকে বের হবে। তার বাবা মার কথা ভেবে তার বুকটা মুচড়ে ওঠে। তারা কি জানে তাদের একমাত্র মেয়ে এখন থানার হাজতে? তানিফা দেওয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে, কিন্তু অন্ধকারে তার মনের ভয় আরও বেড়ে যায়। দূর থেকে হাজতের বাইরে পায়ের শব্দ শুনে তার শরীর কেঁপে ওঠে। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ হয়। এসআই শাহিন ঘরে ঢোকেনও। তার মুখে এক ধরনের হাসি যা তানিফার ভয়কে আরও বাড়িয়ে দেয়। সে তানিফার দিকে তাকিয়ে বলে, তানিফা, তুমি এখন আমাদের হাতে, তবে তুমি চাইলে এই পরিস্থিতি সহজ করতে পারো। তানিফা ভয়ে কুঁকড়ে যায়। সে বুঝতে পারি শাহিনের কথার পেছনে একটা অসৎ উদ্দেশ্য আছে। সে কাঁপা গলায় বলে, স্যার, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। শাহিন হেসে বলে, এত তাড়াতাড়ি ছাড়া যাবে না, তবে আমি তোমার বিশ্বাসটা নিয়ে ভাবছি। শাহিনের সুর তানিফাকে আরও অস্বস্তিতে ফেলে। সে তার দিকে এগিয়ে আসে, কিন্তু তখনই বাইরে থেকে আরেকজনের পায়ের শব্দ শোনা যায়। শাহিন থমকে যায়। ওসি জুলফিকার ঘরে ঢোকেন। তার চোখে একটা কঠোর দৃষ্টি। তিনি শাহিনকে বলেন, শাহিন, তুমি এখানে কি করছো? তানিফার সঙ্গে তদন্তের ব্যাপারে কথা বলতে আমি এসেছি, তুমি বাইরে যাও। শাহিন মুখ বাঁকিয়ে চলে যায়। সন্তুদের চোখে একটা ক্ষোভের ছায়া থেকে যায়। জুলফিকার তানিফার দিকে তাকিয়ে বলেন, তানিফা, আমি জানি তুমি নির্দোষ হতে পারো, কিন্তু এই ফোনের সঙ্গে যে মৃত্যুর ঘটনা জড়িত সেটা খুবই জটিল। আমরা তদন্ত করছি, তুমি আমাদের সঙ্গে সহযোগিতা করলে হয়তো তুমি তাড়াতাড়ি মুক্তি পেতে পারো। তানিফার মনে একটু আশা জাগে, কিন্তু জুলফিকারের শান্ত কণ্ঠের পেছনে একটা রহস্যময় ভাব তাকে সন্দেহের মধ্যে ফেলে। সে বলে, স্যার, আমি সব সত্যি বলেছি, আমি শুধু ফোনটা পেয়েছি। জুলফিকার মাথা নেড়ে বলেন, আমি তোমার কথা বিশ্বাস করতে চাই, কিন্তু তুমি যে ফোনটা ব্যবহার করেছ তাতে কিছু তথ্য পাওয়া গেছে যা তোমাকে এই মামলার সঙ্গে জড়িয়ে ফেলছে। তানিফা অবাক হয়ে বলে, কি তথ্য স্যার? জুলফিকার উত্তর না দিয়ে বলেন, এখন তুমি এখানে থাকবে, আমরা তদন্ত চালিয়ে যাব। তানিফার মনে হাজারো প্রশ্ন জাগে, কিন্তু তার কোনো উত্তর মেলে না। জুলফিকার চলে যান আর তানিফা আবার অন্ধকার হাজতে একা থেকে যায়। ইতিমধ্যে তানিফার বন্ধু সবিতা তার খোঁজে উদ্বিগ্ন হয়ে পড়ে। সে তানিফার বাড়িতে যায় এবং তার বাবা মাকে সব বলে। তানিফার মা কাঁদতে শুরু করেন, আর তার বাবা বলেন, আমার মেয়ে কখনো অন্যায় করতে পারে না, আমরা থানায় যাব। সবিতা তাদের শান্ত করার চেষ্টা করে, কিন্তু তার নিজেরও ভয় হচ্ছে। সে একজন স্থানীয় সাংবাদিক আনবীরের কাছে যায়, যিনি এলাকায় ন্যায়ের জন্য লড়াই করেন। আনবীর তানিফার গল্প শুনে বলেন, এটা সাধারণ মামলা মনে হচ্ছে না, আমি খোঁজ নেব। আনবীর থানায় গিয়ে জুলফিকারের সঙ্গে দেখা করেন। তিনি তানিফার মুক্তির জন্য অনুরোধ করেন, কিন্তু জুলফিকার বলেন, এটা একটা গুরুতর মামলা, আমরা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে ছেড়ে দিতে পারি না। আনবীরের মনে সন্দেহ জাগে। তিনি বুঝতে পারেন এই মামলার পেছনে আরও কিছু লুকিয়ে আছে। তিনি সবিতাকে বলেন, আমি এই ফোনের মালিক সম্পর্কে খোঁজ নেব, তুমি তানিফার বাবা মাকে সান্ত্বনা দাও। হাজতে ফিরে তানিফা একটা বসে ভাবে, তার জীবন কিভাবে এত দ্রুত বদলে গেল। তার নির্দোষিতা প্রমাণের কোনো উপায় তার কাছে নেই। সে তার বাবা মার কথা ভেবে কাঁদে। হাজতের ঠান্ডা অন্ধকারে তানিফার দিনগুলো যেন একটা দুঃস্বপ্নের মতো কাটছে। প্রতি মুহূর্তে তার মনে ভয় আর অনিশ্চয়তা জমা হচ্ছে। তার বাবা মার কথা ভেবে তার বুকটা হু হু করে ওঠে। সে জানে না তারা কিভাবে এই সময় পার করছে। হাজতের দেওয়ালে মাথা ঠেকিয়ে সে নিজেকে প্রশ্ন করে, আমার কি ভুল ছিল? শুধু একটা ফোন কুড়িয়ে পাওয়ার জন্য এত বড় শাস্তি? তার চোখ দিয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ে। এক রাতে হাজতের দরজা খোলা শব্দে তানিফা চমকে ওঠে। শাহিন আবার তার সামনে দাঁড়িয়ে, তার চোখে একটা অস্বাভাবিক উত্তেজনা। সে ধীর কণ্ঠে বলে, তানিফা, তুমি এখনো বুঝতে পারছো না, তাই না? তুমি যদি আমার কথা মানো তাহলে এই হাজত থেকে বের হতে পারো। তানিফা ভয়ে কুঁকড়ে যায়। তার মনে শাহিনের উদ্দেশ্য স্পষ্ট হয়, কিন্তু সে কিছু বলার সাহস পায় না। সে শুধু বলে, স্যার, আমি নির্দোষ, আমাকে ছেড়ে দিন। শাহিন কাছে এগিয়ে আসতে যায়, কিন্তু তখনই বাইরে থেকে একটা শব্দ হয়। কনস্টেবল রমিজ দ্রুত ঘরে ঢুকে বলেন, স্যার, ওসি সাহেব আপনাকে ডাকছেন। শাহিন বিরক্ত মুখে চলে যান, কিন্তু তানিফার দিকে তাকিয়ে বলে যান, এটা শেষ হলো না।
তানিফার শরীর কাঁপতে থাকে। রমিজ তাকে বলেন, মা তুমি শক্ত থাকো, আমি ওকি সাহেবের সঙ্গে কথা বলে দেখব। তানিফা মাথা নেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করে, কিন্তু তার ভয় কমে না। ইতিমধ্যে সবিতা আর আনভির তানিফার নির্দোষতা প্রমাণের জন্য কাজ শুরু করে। আনভিল তার সাংবাদিক পরিচিতিদের মাধ্যমে ফোনের মালিক সম্পর্কে খোঁজ নিতে থাকে। সে জানতে পারে ফোনটি ছিল একজন ধনী ব্যবসায়ী ফরিদ সাহেবের, যিনি গত মাসে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছেন। আনভিলের মনে সন্দেহ জাগে যে এই মৃত্যুর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে। সেই সবিতাকে বলে, এই মামলায় পুলিশের ভূমিকা পরিষ্কার নয়, আমাদের আরও গভীরে যেতে হবে। সবিতা তানিফার বাবা মাকে নিয়ে থানায় যায়, তারা জুলফিকারের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু শাহিন তাদের বাধা দেয়। সে বলে, তানিফা এখন তদন্তের অংশ, তোমরা এখানে এসে ঝামেলা করো না। তানিফার মা কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়ে কিছু করেনি, তাকে ছেড়ে দিন। শাহিন কঠোর কণ্ঠে বলে, এখান থেকে চলে যাও, নইলে তোমাদেরও ঝামেলায় পড়তে হবে। সবিতা তানিফার মাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তার মনেও ভেঙে পড়ে। থানার বাইরের সবিতা আনভিরের সঙ্গে দেখা করে। আনভির বলেন, আমি একটা সূত্র পেয়েছি, ফরিদ সাহেবের মৃত্যুর পেছনে কিছু প্রভাবশালী মানুষ জড়িত থাকতে পারে। তানিফার হাতে ফোনটা যাওয়াটা তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সবিতা উদ্বিগ্ন হয়ে বলে, তাহলে তানিফা কি আরও বিপদে পড়বে? আনভির মাথা নেড়ে বলে, আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে, আমি একজন উকিলের সঙ্গে কথা বলবো। হাজতে ফিরে তানিফা একা বসে থাকে, তার মনে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে বুঝতে পারে শাহিনের উদ্দেশ্য শুধু তদন্ত নয়, তার মনে ভয় আর অসহায়তা জমা হচ্ছে। তবুও সে নিজেকে শক্ত করার চেষ্টা করে। সে ভাবে, যদি সে সত্যের পক্ষে থাকে, তাহলে হয়তো কোনো একদিন এই অন্ধকার থেকে বেরোতে পারবে। রাত গভীর হলে তানিফা হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনে, যেন কেউ হাজতের বাইরে ফিসফিস করছে। সে কান পাতে, কিন্তু কিছু বুঝতে পারে না। তার মনে একটা অজানা ভয় জাগে। হাজতের অন্ধকারে তানিফার মন যেন একটা কালো পর্দায় ঢাকা পড়ে গেছে। রাতের নিস্তব্ধতায় সে শুনতে পায় কেবল তার নিজের হৃৎপিণ্ডের শব্দ। ফিসফিসের শব্দটা আর শোনা যায় না, কিন্তু তার মনে একটা অস্থিরতা রয়ে যায়। সে দেয়ালে হেলান দিয়ে বসে থাকে, তার চোখে ঘুম নেই, তার মনে শুধু একটাই প্রশ্ন, এই অন্ধকার থেকে কি সে কখনো বেরোতে পারবে? তার বাবা মায়ের কথা ভেবে তার বুকটা ভারী হয়ে ওঠে। সকাল হলে কনস্টেবল রমিজ তানিফার জন্য একটু খাবার নিয়ে আসে। সে তানিফার দিকে তাকিয়ে বলে, মা তুমি খেয়ে নাও, শক্ত থাকতে হবে। আমি ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন তদন্ত চলছে। তানিফা খাবারের দিকে তাকায়, কিন্তু তার ক্ষুধা নেই। সে রমেজকে বলে, আমার বাবা মা কেমন আছে, আপনি কিছু জানেন? রমেজ মাথা নিচু করে বলে, তোমার বন্ধু সবিতা তাদের দেখাশোনা করছে, তুমি চিন্তা করো না। তানিভার মনে একটু সান্ত্বনা আসে, কিন্তু তার ভয় কমে না। ইতিমধ্যে আনভির তার তদন্তে আরও গভীরে যায়। সে জানতে পারে যে ফরিদ সাহেবের মৃত্যুর সঙ্গে কিছু প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারে। ফোনটিতে এমন কিছু তথ্য ছিল যা তাদের অপরাধ গোপন রাখার জন্য গুরুত্বপূর্ণ। আনভির একজন পুরনো পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ করে, যিনি এখন অবসরে আছেন। সেই অফিসার নাম আজিজ সাহেব। তাকে বলেন, এই মামলায় শাহিনের ভূমিকা সন্দেহজনক, ওর পেছনে আরও কেউ আছে, তুমি সাবধানে কাজ করো। সবিতা তানিফার বাবা মাকে নিয়ে তাদের ছোট্ট বাসায় থাকে। তানিফার মা প্রতি মুহূর্তে কাঁদেন, আর তার বাবা নিঃশব্দে বসে থাকেনও। সবিতা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার নিজেরও মন ভেঙে পড়ছে। সে আনভিরের কাছে ফোন করে বলে, আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। তানিফা হাজতে কতদিন থাকবে? আনভির বলে, আমি একজন উকিলের সঙ্গে কথা বলেছি, তিনি তানিফার জন্য জামিনের আবেদন করবেন, কিন্তু এই মামলা সহজ নয়। থানায় ফিরে তানিভাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। এবার শাহিন এবং জুলফিকার দুজনেই উপস্থিত। শাহিন তানিফার দিকে তাকিয়ে বলে, তুমি এখনও সত্যি বলছো না? ফোনটা তুমি কোথায় পেয়েছ আর কি জানো সব বলো। তানিভা কাঁপতে কাঁপতে বলে, স্যার আমি সত্যি বলছি, আমি ফোনটা রাস্তায় পেয়েছি, আমি কিছু জানি না। জুলফিকার শান্ত কণ্ঠে বলেন, তানিফা তুমি যদি সহযোগিতা না করো তাহলে আমাদের বাধ্য হয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। তানিফার চোখে পানি চলে আসে। সে বলে, আমার বাবা মা আমার উপর নির্ভরশীল, আমি তাদের ফেলে যেতে পারি না, দয়া করে আমাকে ছেড়ে দিন। শাহিন হেসে বলে, তোমার পরিবারের কথা ভেবেই বলছি, অযথা ঝামেলা না বাড়িয়ে যা সত্যি তা বলে দাও। তার কথার সুরে একটা অশুভ ইঙ্গিত। তানিফা ভয়ে কুঁকড়ে যায়। জুলফিকার তাকে হাজতে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন, কিন্তু তার চোখে একটা রহস্যময় ভাব থেকে যায়। রাতে হাজতে তানিফা একা বসে থাকে। হঠাৎ সে আবার সেই ফিসফিসের শব্দ শুনে। এবার শব্দটা
যেন আরও কাছে, তার মনে হচ্ছে কেউ যেন তার নাম ধরে ডাকছে। সে ভয়ে চারপাশে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না। তার হৃৎপিণ্ড দ্রুত লাফায়। হাজতের অন্ধকারে তানিফার মন যেন একটা ভাঙা আয়নার মতো ছিন্ন ভিন্ন। ফিসফিসের শব্দটা তার কানে বারবার বাজছে, কিন্তু সে বুঝতে পারছে না এটা তার মনের ভুল নাকি সত্যি। রাতের নিস্তব্ধতায় তার ভয় আরও গাঢ় হয়। সে দেওয়ালে হেলান দিয়ে বসে থাকে, তার চোখে অশ্রু জমা। তার মনে হচ্ছে এই অন্ধকার ঘরই এখন তার জীবনের একমাত্র বাস্তবতা। সে তার বাবা মার কথা ভাবে আর নিজেকে অসহায় মনে করে। সকালে কনস্টেবল রুমিস তানিফার জন্য পানি নিয়ে আসে। তার মুখে একটা উদ্বিগ্ন ভাব। সে ধীরে ধীরে বলে, তানিফা, আমি শুনেছি তোমার বন্ধু সবিতা আর একজন সাংবাদিক তোমার জন্য চেষ্টা করছে। তুমি আরেকটু ধৈর্য ধরো। তানিফা মাথা নেড়ে বলে, আমি কতদিন এভাবে থাকতে পারব ভাইজা? আমার বাবা মা কিভাবে আছে? রোমেজ কিছু বলতে গিয়েও থেমে যায়। তার চোখে একটা অসহায়তা ঝরে পড়ে। ইতিমধ্যে আনভীর তার তদন্তে আরও গভীরে যায়। সে জানতে পারে যে ফরিদ সাহেবের মৃত্যুর পেছনে একটি বড় অপরাধী চক্র জড়িত। ফোনটিতে এমন কিছু তথ্য ছিল যা তাদের অপরাধের প্রমাণ লুকানোর জন্য গুরুত্বপূর্ণ। আনভীর একটি পুরনো পুলিশ ফাইল থেকে জানতে পারে যে শাহিনের অতীতে এমন কিছু ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল যেখানে সে প্রভাবশালীদের সঙ্গে হাত মিলিয়েছিল। আনভীর সবিতাকে বলে, আমাদের শাহিনের উপর নজর রাখতে হবে। সেই মামলার মূল চাবিকাঠি। সবিতা তানিফার বাবা মার কাছে ফিরে যায়। তানিফার মা এখন শয্যাশায়ী। তার বাবা নিঃশব্দে বসে থাকেন। তার চোখে একটা শূন্যতা। সবিতা তাদের বলে, আমি আর আনভীর ভাই তানিফাকে বাঁচানোর জন্য সব করছি। আপনারা শক্ত থাকুন। তানিফার মা কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়ে কেন এই কষ্ট পাচ্ছে? সে তো কারো ক্ষতি করেনি। সবিতার চোখেও পানি চলে আসে, কিন্তু সে নিজেকে শক্ত করে। থানায় ফিরে তানিফাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। এবার শাহিন একা ঘাড়ে, তার চোখে একটা অশুভ দীপ্তি। সে তানিফার দিকে তাকিয়ে বলে, তানিফা, তুমি এখনো বুঝতে পারছো না? তুমি যদি আমার কথা শোনো তাহলে সব ঠিক হয়ে যাবে। তানিফা ভয়ে কুঁকড়ে যায়। সে বলে, স্যার, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন। শাহিন হেসে বলে, তুমি যতই নির্দোষ হও, এই ফোন তোমাকে ফেঁসিয়েছে। এখন আমি তোমার একমাত্র উপায়। এই সময় দরজায় একটা শব্দ হয়। জুলফিকার ঘরে ঢোকেন। তার মুখে একটা কঠোর ভাব। তিনি শাহিনকে বলেন, শাহিন, তুমি আবার কি করছো? তানিফার সঙ্গে তদন্তের বাইরে কোনো কথা বলার দরকার নেই। শাহিন রেগে গিয়ে বলে, স্যার, আমি শুধু তাকে বোঝাচ্ছি। জুলফিকার তাকে বেরিয়ে যেতে বলেন। তানিফার দিকে তাকিয়ে তিনি বলেন, তুমি ভয় পেও না, আমি তদন্তটা নিজে দেখছি। কিন্তু তার কথায় তানিফার মনে কোনো সান্ত্বনা আসে না। রাতে হাজতে ফিরে তানিফা একা বসে থাকে। হঠাৎ সে আবার সেই ফিসফিসের শব্দ শুনে। এবার শব্দটা আরও স্পষ্ট, যেন কেউ বলছে, তানিফা, আমি তোমার কাছে আসছি। তার শরীরে কাঁটা দিয়ে ওঠে। সে চারপাশে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না। তার মনে হচ্ছে এই শব্দ যেন তার মাথার ভেতর থেকে আসছে। হাজতের অন্ধকারে তানিফার মন ভেঙে পড়েছে। ফিসফিসের শব্দটা এখন তার কাছে যেন একটা অভিশাপ। প্রতি রাতে সে সেই শব্দ শুনে যেন কেউ তাকে ডাকছে। তার শরীর ক্লান্ত, মন ভয়ে জড়িয়ে গেছে। সে দেওয়ালে হেলান দিয়ে বসে থাকে, তার চোখে শুধু অশ্রু আর অসহায়তা। সে ভাবে তার জীবন কি এভাবেই শেষ হয়ে যাবে? তার বাবা মার কথা মনে পড়লে তার বুকটা ফেটে যায়। এক সকালে কনস্টেবল রমিস তানিফার কাছে আসে। তার মুখে একটা গভীর উদ্বেগ। সে ধীরে বলে, তানিফা, আমি শুনেছি তোমার বন্ধু আর সাংবাদিক আনভীর কিছু প্রমাণ জোগাড় করেছে। তারা তোমার জন্য লড়ছে। তুমি আরেকটু ধৈর্য ধরো। তানিফা ম্লান হেসে বলে, ভাইজা, আমার আর কত ধৈর্য আছে? আমার বাবা মা কি আমাকে ছাড়া বাঁচবে? রমিস কিছু বলতে গিয়েও চুপ করে যায়। ইতিমধ্যে আনভীর তার তদন্তে একটা বড় সূত্র পায়। সে জানতে পারে যে ফরিদ সাহেবের ফোনে এমন কিছু বার্তা ছিল যে একটি অপরাধী চক্রের সঙ্গে শাহিনের যোগাযোগের প্রমাণ দেয়। আনভীর সেই বার্তাগুলোর একটি কপি সংগ্রহ করে এবং উকিলের কাছে নিয়ে যায়। উকিল বলেন, এই প্রমাণ দিয়ে আমরা তানিফার জামিনের জন্য আবেদন করতে পারি। কিন্তু শাহিন আর তার পেছনের লোকজন খুব শক্তিশালী। আনভীর বলে, আমি এই গল্পটা সংবাদে প্রকাশ করব। তাহলে তাদের উপর চাপ পড়বে। সবিতা তানিফার বাবা মার কাছে থাকে। তানিফার মা এখন আরও অসুস্থ। তার বাবা নিঃশব্দে বসে থাকেন। তার চোখে একটা গভীর দুঃখ। সবিতা তাদের বলে, আনভীর ভাই একটা বড় প্রমাণ পেয়েছে। আমরা তানিফাকে বাঁচাতে পারব। তানিফার মা কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়ে কবে ফিরবে? সবিতার মন ভারী হয়ে যায়, কিন্তু সে তাদের আশা দেওয়ার চেষ্টা করে। থানায় ফিরে তানিফাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। এবার শাহিন আর জুলফিকার দুজনেই উপস্থিত। শাহিন তানিফার দিকে তাকিয়ে বলে, তোমার শেষ সুযোগ তানিফা, আমাদের কথা শুনলে তুমি বের হতে পারো। তানিফা ভয়ে কাঁপছে, কিন্তু সে দৃঢ়কণ্ঠে বলে, আমি কিছু করিনি, আমি নির্দোষ। জুলফিকার তাকে শান্ত করার চেষ্টা করে।
কিন্তু তার কথায় একটা রহস্যময়ী ভাব থেকে যায়। সে বলে, তানিফা, তুমি আমাদের সঙ্গে সহযোগিতা করো, তাহলে আমরা দেখব কি করা যায়। আনভিডের সংবাদ প্রকাশের পর শাহিন আর জুলফিকারের উপর চাপ বাড়তে থাকে। স্থানীয় সংবাদপত্রে তানিফার গল্প ছড়িয়ে পড়ে। লোকজন থানার সামনে জড়ো হয়ে তানিফার মুক্তির দাবি জানা। শাহিন রেগে যায়, কিন্তু জুলফিকার শান্ত থাকে। তিনি শাহিনকে বলেন, এখন আমাদের সাবধানে পা ফেলতে হবে। কিন্তু শাহিনের মুখে একটা অশুভ হাসি খেলে যায়। রাতে হাজতে তানিফা আবার সেই ফিসফিসের শব্দ শুনে, এবার শব্দটা আরও স্পষ্ট, যেন কেউ বলছে, তানিফা, আমি তোমার কাছে আছি। সে ভয়ে চিৎকার করে ওঠে। হাজতের বাইরে থেকে রমিজ দৌড়ে আসে। সে তানিফাকে বলে, কি হয়েছে মা? তানিফা কাঁপতে কাঁপতে বলে, আমি কারোর কণ্ঠ শুনছি, কেউ আমাকে ডাকছে। রমিজ তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তার নিজেরও মনে একটা অজানা ভয় জাগে। হাজতের অন্ধকারে তানিফার মন যেন একটা ঝড়ের মধ্যে আটকে আছে। ফিসফিসের শব্দগুলো এখন তার মাথার ভেতরে বারবার বাজছে। সে আর বুঝতে পারে না এটা তার মনের ভুল নাকি সত্যি। তার শরীর ক্লান্ত, মন ভয় পঙ্গু হয়ে গেছে। সে দেওয়ালে হেলান দিয়ে বসে থাকে, তার চোখে শুধু অশ্রু। তার মনে হচ্ছে তার জীবন এখানেই শেষ হয়ে যাবে। তবু সে নিজেকে শক্ত করার চেষ্টা করে ভাবে, আমি যদি নির্দোষী, তাহলে সত্যি একদিন জিতবেই। ইতিমধ্যে আনভিডের সংবাদ প্রকাশের পর থানার উপর চাপ বেড়ে যায়। স্থানীয় মানুষ তানিফার মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ শুরু করে। আনভির একজন উকিলের সঙ্গে মিলে তানিফার জামিনের আবেদন জমা দেয়া। সে ফোনের বার্তাগুলোর প্রমাণ আদালতে পেশ করে, যেখানে শাহিনের একটি অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগের তথ্য ফুটে ওঠে। আদালত তানিফার জামিন মঞ্জুর করে। কিন্তু শাহিন এই খবরে ক্ষিপ্ত হয়ে ওঠে। সে জুলফিকারকে বলে, স্যার, এটা চলতে দেওয়া যায় না। এই মেয়ে আমাদের ধরিয়ে দেবে। জুলফিকার শান্ত কণ্ঠে বলেন, শাহিন, তুমি নিজেকে সামলাও, আমরা এখনও নিয়ন্ত্রণে আছি। কিন্তু তার চোখে একটা অদ্ভুত দীপ্তি খেলে যায়। আনভিরের তদন্ত থেকে জানা যায় যে জুলফিকারও এই ষড়যন্ত্রের একটি অংশ। তিনি শাহিনের সঙ্গে মিলে ফরিদ সাহেবের মৃত্যুর তথ্য গোপন করছিলেন। ফোনটি তাদের অপরাধের প্রমাণ লুকানোর একটি চাবিকাঠি ছিল, এবং তানিফার হাতে ফোনটি পৌঁছানো তাদের জন্য বিপদ হয়ে দাঁড়ায়। তানিফার জামিনের পর সবিতা তাকে হাজত থেকে বের করে আনে। তানিফা সবিতাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সে বলে, আমি ভেবেছিলাম আমি আর কখনো বের হব না। সবিতা তাকে শান্ত করে বলে, তুই এখন নিরাপদ। আমরা শাহিন আর জুলফিকারের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছি। তানিফা তার বাবা মার কাছে ফিরে যায়, কিন্তু তার মা ততদিনে অসুস্থতার কারণে মারা গেছেন। তার বাবাও দুর্বল হয়ে পড়েছেন। তানিফার বুকটা ফেটে যায়, কিন্তু সে নিজেকে শক্ত করে। আনফিরের প্রকাশিত সংবাদ আর আদালতের চাপে শাহিন আর জুলফিকারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পুলিশের একটি উচ্চ পদস্থ দল তাদের জিজ্ঞাসাবাদ করে। তদন্তে প্রমাণিত হয় যে শাহিন ফরিদ সাহেবের মৃত্যুর সন্দেহে জড়িত ছিল এবং জুলফিকার তাকে ঢাক দিচ্ছিল। তাদের গ্রেফতার করা হয়। কিন্তু এরপরই অদ্ভুত ঘটনা শুরু হয়। শাহিন আর জুলফিকার রাতে ভয়ানক দুঃস্বপ্ন দেখতে শুরু করে। তারা দাবি করে তানিভার মায়ের ছালা তাদের তাড়া করছে। এক রাতে শাহিন আর জুলফিকার তাদের হাজত থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালা, কিন্তু কোনো সূত্র পায় না। স্থানীয় লোকজনের মধ্যে গুজব ছড়ায় যে তানিফার মায়ের আত্মা তাদের শাস্তি দিয়েছে। এই রহস্য কখনো উন্মোচিত হয় না এবং গল্পটি একটা খোলা প্রশ্ন রেখে শেষ হয়। পুলিশের তদন্ত কমিটির মনে একটা গভীর প্রভাব পড়ে। এটা কি সত্যিই অতিপ্রাকৃত শক্তি ছিল, নাকি শাহিন আর জুলফিকারের অপরাধবোধের কারণে তাদের এই পরিণতি হয়েছে? ভাগ্যের চক্রে পড়ে হয়তো তানিফাই কঠিন পরিস্থিতি থেকে বেঁচে যায়। গল্পের শেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের সমাজে এমন কিছু কর্মকর্তা আছে যারা সামান্য মোহে পড়ে অনেক অনেক অন্যায় করে ফেলে, কিন্তু তারা জানে না সকল অন্যায়েরই একটা শেষ পরিণতি আছে। তবে দর্শকদের কাছে আমার অনুরোধ, সামান্য কিছু অসৎ কর্মকর্তার জন্য পুরো সিস্টেমটাকে দায়ী করা যাবে না। কিছু কিছু কর্মকর্তা আছে তারা খুব ন্যায় নীতিবান হয়ে থাকে, তাদের কারণেই সমাজটা এখনও টিকে আছে। তবে প্রত্যেকটা কর্মকর্তারই উচিত কখনো ক্ষমতার অপব্যবহার না করা। মনে রাখবেন, সত্য এবং ন্যায়ের পথে চললে জীবনের প্রত্যেকটি মুহূর্ত শান্তিপূর্ণ মনে হয়। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এতক্ষণ তোমরা ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।